ইসলামী আন্দোলন। আমার মনে হয় না যদি আমি ব্যক্তিগত যদি আমিরে জামাত হতাম, জামাতে আমির যদি আমি হতাম, তাহলে আমি কিন্তু উনাদেরকে এত গুরুত্ব দিতাম না। আপনার ইসলামী আন্দোলন একটা আসনও পাবে না। একটা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। ৭১ কেন্দ্রিক যে একটা ছায়া জামাতের উপর ছিল সেটা অনেকাংশেই দূর হয়ে গেছে। কারণ ২০২৪ এর যে আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবে জামাতে ইসলামের একটা বিরাট জামাত ইসলামের লোক তারা নারী ঘটিত কোনো দুর্ঘটনার সাথে জড়িত নাই, চাঁদাবাজির সাথে জড়িত না। মানুষের সাথে একবারে মানে ভোটারদের দ্বার প্রান্তে গেছে। সমাজে যেমন হচ্ছে ঘুষ, দুর্নীতি, নারী ঘটিত বিষয়, মারামারি করা, এইগুলো ব্যাপারে ও তার এই ধরনের মোটা দাগের কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে নাই। আসসালামু আলাইকুম দর্শক। আইআইএলডি একটি জরিপ করেছে এবং সেই জরিপে যেই ফলাফল দেখিয়েছে তাতে বোঝা গেছে যে জামাত একদম বিএনপির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতেছে। সবার কাছে প্রশ্ন, তবে কি পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান? আইআইএলডির যে জরিপ সেখানে বলেছে বিএনপিকে চায় 34.7%, জামাতকে 33.6%, মাত্র 1% কম। তাহলে প্রশ্ন হচ্ছে যে কি হচ্ছে নির্বাচন, কোন দিকে যাচ্ছে ফলাফল? আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, অবসরপ্রাপ্ত। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক মোবারকবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। এই যে এই জরিপটা করলো আইআইএলডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, তারা সেখানে বলেছে যে বিএনপিকে ভোট দিতে চায় 34.7%, জামাতকে 33.6%, এবং এনসিপিকে 7.1%, ইসলামী আন্দোলনকে 3.1%, সিদ্ধান্তহীনতায় রয়েছেন 17%। এবং এই জরিপটাতে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। এখন বিএনপি বলতেছে যে এই জরিপ মানি না। আমরা ওই যে প্রথম আলো যেটা বলছিল 66%, তারপরে গত সপ্তাহে একটা বল 70% বিএনপির পক্ষে আছে, আমরা এটা মানি। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে জরিপের উপর আপনার বিশ্বাস কতটুকু, সে যে জরিপে হোক না কেন? এবং এই জরিপ আপনি দেখলেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতে শিবিরের একচেটিয়া বিজয়, তারপর এই যে জরিপটা আজকে বললো যে বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াই হবে, তাহলে ওই ছাত্র সংসদের নির্বাচনের ফলাফলের আলোকে এবং এই জরিপের আলোকে আপনি কি মনে করেন যে আসলেই কি এই 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন হতে যাচ্ছে এটা কি আসলেই হাড্ডাহাড্ডি লড়াই হবে, নাকি আসলে একতরফা বিএনপি জিতে যাবে? আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমত হচ্ছে জরিপগুলোর একটা আপনার মনে আছে যে আমাদের একটা জরিপে 70% শেখ হাসিনাকে চাই। এটা বোধহয় 2023 না কোন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, আইআরআই, মার্কিন প্রতিষ্ঠান, রাইট। তো 2023 সালের সেপ্টেম্বরে করা হয়েছে। রাইট। সো জরিপগুলো হবে। ইভেন কি জরিপের যেটা মানে এই টার্মটা পশ্চিমে খুব বেশি প্রচলিত, সেটা হচ্ছে এক্সিট পোল, অর্থাৎ বুথ ফেরত লোকজনের সাথে কথা বলে একটা সার্ভে করা হয় কে কত ভোট পেতে পারে, এবং সেটা তো ভুল হয়। অর্থাৎ ভোট কে দিয়ে আসছে কয়েকজন কিছু রেসপন্ডেন্টের সাথে আলাপ করে তারা যে সার্ভে করে সেটা তো ভুল প্রমাণিত হয়। একটা নির্বাচন আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে সেটা, এই কয়েকদিন আগে এটা হয়েছে। নির্বাচন এখনো দেরি আছে, 12 তারিখে। আপনাকে একটা বাস্তব অবস্থায় ফেরত নিয়ে যায়। 1991 সালে যে নির্বাচনটা হয়েছিল প্রথম তত্ত্বাবধায়ক সরকারের আমলে, তো সেই সময়ে সবাই ধারণা করেছিল যে আওয়ামী লীগ সুসংগঠিত ছিল, তারা ক্ষমতায় আসবে। কিন্তু নির্বাচনটা দেখা গেল যে তারা আসতে পারল না, কারণ বিএনপি মেজরিটি পেল এবং জামাতের সমর্থনে তারা সরকার গঠন করলো। এবং সেখানে একটা বড় ফ্যাক্টর কাজ করেছিল যে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দুইজনেই নির্বাচনের আগে রাত্রে একটা ভাষণ দিয়েছিলেন টেলিভিশন রেডিওতে। তো টেলিভিশন রেডিওতে আমি তখন নির্বাচনী দায়িত্বে ছিলাম লোহাগড়াতে। তো লোকজন শেখ হাসিনার যে বক্তব্য, উদ্ধত বক্তব্য এবং অশালীন কথাবার্তা বলাতে লোকজন খুব বীতশ্রদ্ধ হয়েছিল। জানি না সেই ভাষণটা কত নেতিবাচক প্রভাব পড়েছিল ভোটের উপরে। এটা গেল একটা বাস্তব উদাহরণ। তো নির্বাচনে জামাত ইসলাম ওই সময়ে
14টা না 15টা বোধহয় সিট পেয়েছিল। আর এরপরে জামাত ইসলাম 1996 সালে তারা 3টা সিট পেয়েছিল। তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা আ নির্বাচন করেছিল। আবার 2001 সালে তারা সম্মিলিত মানে ৪ জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল। এখন আমি যদি 2001 সালটা ধরি, আচ্ছা 2026, তার মানে 25 বছর আগের ঘটনা। এই 25 বছর আগের ঘটনা মানে ফলাফল দিয়ে আজকে 2026 এর ফলাফল সম্পর্কে আ আপনার আ ভবিষ্যৎবাণী করা এটা যথেষ্ট কঠিন। কারণ জামাতের যে কর্মদক্ষতা এবং আ তারা যেভাবে তাদের নিবেদিত প্রাণ কর্মীদের মাধ্যমে নির্বাচনে তাদের অবস্থানটাকে এগিয়ে নিয়ে গেছে, কতগুলো ফ্যাক্টর কাজ করেছে। আমি যেটা বুঝতে পারি। একটা হচ্ছে জামাত ইসলামের লোক কোনো মানে অনিয়ম যেটা আমাদের সমাজে যেমন হচ্ছে ঘুষ, দুর্নীতি, নারী ঘটিত বিষয়, মারামারি করা, এইগুলো ব্যাপারে ও তার এ মা এই ধরনের মোটা দাগের কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে নাই। প্রতারণার অভিযোগও নাই। আর এই সবগুলোই অভিযোগ কিন্তু আপনার বর্তমানে যে প্রতিদ্বন্দ্বী দল তাদের সাথে আছে। এটা গেল একটা দিক। আরেকটা জিনিস হচ্ছে যে জামাত ইসলাম সুসংগঠিত এবং বিশেষ করে তাদের অ্যা ইয়াং ফ্রন্ট অর্থাৎ ছাত্র শিবির এবং আ আ ওই পর্যায়ের যারা সরাসরি শিবির করে না কিন্তু তাদের যে সমর্থক গোষ্ঠী তারা বেশ সুসংগঠিত। সুতরাং আপনার মনে আছে বদর যুদ্ধে আমাদের আ ইসলামে মানে মুসলমানদের ৩০০ সৈনিক ৩০০ জন যোদ্ধা ছিল আর কাফিরদের ছিল ৩,০০০, ১০ গুণ বেশি। তো যদি আপনার কর্মী বাহিনী যদি সুসংগঠিত, শৃঙ্খল এবং দায়িত্ববান হয়, তাহলে তারা অনেক কিছু পরিবর্তন করতে পারে। যেমন একটা আ আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে নির্বাচনের মাঠে ঘোরা। আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে একবার নির্বাচন করেছিলাম পরিস্থিতি বোঝার জন্যে কেমন হয়। তো সেখানে আমি দেখছি যে আ বড় ২ দলের একাধিক অ্যা লোক আপনার নমিনেশন পাওয়ার জন্যে তারা করছে, চেষ্টা করছে এবং তাদের প্রত্যেকেরই সমর্থক গোষ্ঠী আছে এবং এই সমর্থক গোষ্ঠীগুলো আবার নিজেদের ভিতরে মারামারি করে। একজনের সমর্থক আরেকজনের সমর্থকের মধ্যে। আবার এমনও আছে যেমন যে কথাটা খুব মানে এটা গুরুত্বপূর্ণ। মনে করেন যে অ্যা গত অ প্রায় আমি ২০০৮ সালে নির্বাচনটা পার্টিসিপেটরি হয়েছিল কিন্তু অতটা সুষ্ঠু হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। এই কারণে যে তার আগে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হয়নি। আপনার বিএনপি জামাত জোট তারা দৌড়ের উপরে ছিল ২ বছর মানে তখন ওই জরুরি অবস্থার সরকারের কারণে। তো এখন একটু পরিস্থিতি পরিবর্তন হয়েছে। এখন মনে হচ্ছে আপাতত যে সেই জিনিসটা নাই। তো ২০০৮ সালের নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। কিন্তু ওই যে নির্বাচনের আগে প্রচার করতে পারে নাই। তারপরে হচ্ছে বিভিন্ন পর্যায়ে বাধা হচ্ছে। নেতাগুলো দৌড়ের উপরে ছিল। অনেক কর্মী দৌড়ের উপরে ছিল। সো সুসংগঠিত নির্বাচনের মানে লেভেল প্লেইং ফিল্ডটা ওইভাবে হয়নি। কিন্তু এবার একটু ব্যতিক্রম হচ্ছে। আরেকটা হচ্ছে যে জামাত ইসলাম এই গত ১৭ মাসে তারা অনেক পরিপক্কতার পরিচয় দিয়েছে। আপনি খেয়াল করে দেখেন জামাত নেতাদের অ্যা কেউ একটু হালকা কথা বলার লোকের সংখ্যা কিন্তু খুব কম। ২-১ টা মাত্র এদিক ওদিকে হয়েছে। আর বাকি কিন্তু ওরকম হয় নাই। তো এই জিনিসগুলো জামাতের পক্ষে গেছে। একটা হচ্ছে তারা মারামারি করে নাই। তারা নারী ঘটিত কোনো দুর্ঘটনার সাথে জড়িত নাই, চাঁদাবাজির সাথে জড়িত না। মানুষের সাথে একবারে মানে ভোটারদের দ্বার প্রান্তে গেছে। আর অন্য দলের যেটা হচ্ছে নেতা ভিত্তিক। নেতা আছে, নেতার কর্মীরা কাজ করছে। নেতারা কর্মীরা টাকা নিচ্ছে, নেতা টাকা দিচ্ছে। কিন্তু ওই টাকাটা যে কর্মীরা টাকা নিচ্ছে সে কতটুকু আসলেই নির্বাচনের কাজে ব্যয় করছে আর কতটুকু নিজের পকেটে ভরছে সেটা কিন্তু আ আ মানে নিরূপণ করা কঠিন। তো জামাতের এটা নাই। আরেকটা হচ্ছে ৭১ কেন্দ্রিক যে একটা
ছায়া জামাতের উপরে ছিল সেটা অনেকাংশেই দূর হয়ে গেছে। কারণ ২০২৪ যে আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবে জামাতে ইসলামের অ্যা একটা বিরাট সক্রিয় ভূমিকা ছিল। তাদের বিশেষ করে তাদের ছাত্র শাখা। তারা নামে আসে নাই কিন্তু নামে বেনামে তারা অনেক করেছে এবং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সবগুলোই ভোটারদের মনে একটা করেছে। আরেকটা জিনিস, ভোটের আগে কিন্তু বিশেষ করে আমাদের দেশের ভোটে প্রত্যেকবার ভোটেরই একসময় একটা ভোটের জোয়ার ওঠে কিন্তু। যে এবারে অমুকেরকে দেব। যেমন আপনি খেয়াল করে দেখেন ২০০১ সালে যে নির্বাচনটা হলো, আওয়ামী লীগের ওখানে তারা ৫৯ টা বা ৬১ টা বোধহয় সিট পেয়েছিল। আর বাকি সব বিএনপি পেয়ে গেল। ৬২টা পেয়েছে মনে হয়, ৬২। হোয়াট এভার ইট ইজ, মানে এটা তো একেবারে বিএনপি আর তার অ্যালায়েন্সে ব্রুট মেজরিটি পেয়ে গেল। কিন্তু ভোটের আগে একটা জোয়ার ওঠে। এখন একটা আওয়াজ উঠছে। একটা হচ্ছে জামাত কর্মীদের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয়েছে জামাত সম্পর্কে, এবং মানে কিছুটা মানে অনেক পরিশীলিত তাদের কথাবার্তা। তো সেখানে তার তুলনায় বিপরীতদের চিত্র ভিন্ন। আর অন্তর্দলীয় কলহ তো রয়েই গেছে। এটাও তাদের একটা নেগেটিভ পয়েন্ট হয়ে গেছে। তো লোকজন বলছে কি, আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখি, এবার দেখি জামাতকে ভোট দিয়ে কিছু হয় কিনা। এবং এই আওয়াজটা কিন্তু বেশ শক্তভাবে বিভিন্ন জায়গায় উচ্চারিত হচ্ছে। আর মানে সুসংগঠিত দলীয় ব্যবস্থার কারণে জামাত আপনার অনেক এগিয়ে গেছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি জামাতের যে ক্যান্ডিডেট লিস্ট, তাতে আপনি শিক্ষিত লোকের সংখ্যা কত দেখেন তো। আপনি আমাদের সমাজে যে প্রফেশন গুলো খুব মানুষের কাছাকাছি যায়, ডাক্তারি প্রফেশনে কতজন ডাক্তার তাদের ইয়েতে করেছে দেখেন, মানে তাদের ক্যান্ডিডেট। তারপরে প্রকৌশলী, ব্যাংকার। সো বিভিন্ন পর্যায়ের তারা ওই যে জামাত ইসলাম মানে ইসলাম মানেই ও যে মানে দাড়ি টুপি থাকা মানেই ওই যে মাদ্রাসার লোক সেরকম না। তারা পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, পাবলিক সেক্টরে কাজ করেছে এবং তার সততারও ছাপ রেখেছে। আর একটা মজার কথা বলি, এই কথাটা মানে কতটুকু যৌক্তিক হবে, লোকজন বলে কি যে বিয়ে দেওয়ার বিয়ে দেওয়ার সময় এই সৎ পাত্র খোঁজে, এবং কাছে ওই জামাত ইসলাম সাথে যারা রিলেটেড তাদের ছেলেপিলেগুলো দেখেন তারা কত ভালো ভদ্র, তারা কিভাবে প্রতিষ্ঠিত। আর আপনি বিপরীতে অন্যগুলো চিত্র দেখেন। সো এইভাবে জামাত এগিয়ে গেছে। এটা হচ্ছে জনসম্পৃক্ততা, জনসংযোগ এবং মনোযোগ আকর্ষণের সমস্ত কাজগুলো করেছে। আরেকটা হচ্ছে, কিন্তু বলতেছে যে এনসিপি নাকি জামাতের সঙ্গে মিশে গিয়ে নিজেদের সর্বনাশ করেছে। আমি এটার সাথে দ্বিমত পোষণ করি এই কারণে যে এনসিপি বরং ভালো কাজ করেছে যে তারা একটা প্ল্যাটফর্ম পেয়েছে। জামাত এই করার ফলে যেটা হয়েছে, ওই ছাত্রগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক ভালো কাজ করেছে, এবং বিশেষ করে জনমনে একটা ধারণা হয়েছে যে আওয়ামী লীগ যেভাবে ভারতের সাথে সম্পর্ক করে আমাদের স্বকীয়তা বিসর্জন দিয়েছিল, আওয়ামী লীগের বিএনপির ভিতরে অনেকে আবার সেরকম বিএনপির বিষয়ে তার সেরকম একটা আশঙ্কা প্রকাশ করছে। আপনি দেখবেন ভারতীয় বিভিন্ন আনন্দবাজারের পত্রিকার রিপোর্ট যে বিএনপি আসলে তারা সম্পর্ক পুনর্নির্মাণ করতে পারবে বা এই জাতীয় কথা। তো এগুলো কিন্তু বিএনপির পক্ষে যায়নি। এটা ভারত কিন্তু বিএনপির ক্ষতি করেছে। কারণ বর্তমানে বাংলাদেশে একটা প্রচন্ড রকমের ভারতের ব্যাপারে অসহিষ্ণুতা আছে, এবং সহিষ্ণু হওয়ার কোনো কারণ নেই। তারা যেভাবে আচরণ করেছে সেই জন্য এটাও বিএনপির এগেনস্টে গেছে। তো সার্বিকভাবে আমার মনে হচ্ছে না এই পাল্লাটা আপনার জামাতের পক্ষে গেছে। আমাদেরকে একটু ফাইনাল, এবং মনে করেন ১২ তারিখে নির্বাচন, তার আগে বিভিন্ন কি ঘটনা হয়, একটা হালকা কথা অনেক প্রভাব ফেলতে পারে নির্বাচনের উপরে। এবং এই যে আপনি বললেন যে কি হয়, এই জিনিসটা নিয়ে আমি শুরু করতে চাই। যে এখানে একটা খবর, সরি, এটা হচ্ছে এই খবরটা যে না খবরটা আসলে, আচ্ছা আমি পড়ে শোনাই খবরটা।
সেটা হচ্ছে যে জামাতের জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন। এখানে যে একটা জোট হয়েছে জামাত ইসলাম, এনসিপি এবং ইসলামী আন্দোলন, তাদের সঙ্গে আসন সমঝোতা হয়নি। সুতরাং আগামীকাল যে সংবাদ সম্মেলন করবে সেটা জামাত ইসলাম এবং এনসিপি করবে, কিন্তু ইসলামী আন্দোলন যাবে না। ইসলামী আন্দোলন হয়তো বা এককভাবে নির্বাচন করতে পারে। তাহলে এই যে একটা শক্তিশালী জোট আবির্ভাবের সময়, সেই চরমোনাইয়ের পীর ইসলামী আন্দোলন তারা এই যে এই ধরনের সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্ত নিয়ে আসলে তারা মানে কার উপকার করলো আমি তো বুঝলাম না। এই ইসলামী আন্দোলনের চরমোনাইয়ের মুফতি রেজাউল করিম এর সম্পর্কে আপনার কি ধারণা? আমার মনে হয় তারা নিজের প্রতি নিজের ক্ষতি করলো। আপনি এর আগে তারা কোনো নির্বাচনে তাদের কোনো সংসদ সদস্য নির্বাচিত হয়েছে বলে কি আপনার জানা আছে? না, আমার জানা নেই। জানেন, রাইট। এবং তাদের আমার মনে হয় তারা অনেক বেশি আসন দাবি করেছিল। অর্থাৎ তাদের যে এবং এই জোটের ক্ষেত্রে একটা সমস্যা হয় কি, দুর্বল দলগুলো এ এ তারা, হ্যাঁ, তাদের বেশ কিছু সাপোর্টার আছে কিন্তু তারা এক জায়গায় না। তারা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তারা যদি জামাতের সাথে না আসে, আপনি যদি ওই একটা খেয়াল করে দেখেন যে আপনার যে সার্ভের কথাটা বললেন, জরিপের কথা বললেন, সেখানে ৩৩.৬ হচ্ছে জামাত, আর হচ্ছে ৭% হচ্ছে আপনার অ্যা এই না, যে এনসিপি। হ্যাঁ, এনসিপি, রাইট। তো ওদিকে তো ৪০ এর উপরে হয়ে যায়। আবার আরেকটা হচ্ছে এই সুইং ভোটার, এর বেশি আমার একটা কথা আছে। আমি আগে শেষ করে নিই একটু ইসলামী আন্দোলন। আমার মনে হয় না, যদি আমি ব্যক্তিগত যদি আমিরে জামাত হতাম, জামাতে আমির যদি আমি হতাম, তাহলে আমি কিন্তু উনাদেরকে এত গুরুত্ব দিতাম না। জামা আ জামাত অলরেডি একটা ভালো স্কোর করেছে। সেটা হচ্ছে ২ জন মুক্তিযোদ্ধাকে উনাদের দলে যোগ দিয়েছেন। তাহলে সুতরাং ওই যে জামাত ইসলাম সম্পর্কে ওই যে কথাগুলো হতো, সেই কথাগুলো থেকে কিছুটা হলেও উনারা মুক্ত হয়েছেন এবং হবেন বলে আমার ধারণা। আর ইসলামিক আন্দোলন আ থাকলে ভালো। কিন্তু আমার মনে হয় তারা ভালোর চাইতে সমস্যা তৈরি করে কিনা এই ধরনের একটা জিনিস। বরিশাল অঞ্চলের ওনাদের একটা প্রভাব আছে। জামাত তো বিভিন্ন জায়গায়, যেমন আমি আ পিরোজপুরি, ওই সাইদী সাহেবের বাড়ি কি ঝালকাঠি না? ঝালকাঠি না পিরোজপুর? পিরোজপুর। পিরোজপুরে। পিরোজপুরে ওখানে সাইদী সাহেবের ২ ছেলে ২ জায়গায় দাঁড়াচ্ছে এবং তারা দে আর ভেরি ফর্মিডেবল ক্যান্ডিডেট। সুতরাং আপনাকে ওই জায়গায় যদি আবার ওই আপনি মনে করেন যে ইসলামী আন্দোলনের একজন বলে কি আমাদেরকে ওই সিটটা দিতে হবে, তাহলে তো এটা বিপজ্জনক। তো সুতরাং আ জামাত ইসলামের উদারতাকে আমি প্রশংসা করি। তারা আ আগ্রহ দেখিয়েছে যে আমাদের সাথে আসেন। তারা যদি না আসে জামাতের খুব একটা বেশি ক্ষতি হবে বলে আমার মনে হয় না। বরং আপনার ইসলামী ওদেরই আন্দোলন একটা আসনও পাবে না। একটা আসন না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এ এ এখনো নির্বাচনের আগে এই কথাটা আমি বলছি এই কারণে যে সম্ভাবনা আছে, না পাওয়ার সম্ভাবনা আছে। বরং জামাত ইসলামের সাথে এই নির্বাচনে গেলে তারা জাতে উঠত। তাদের সংসদে কয়েকজনরে বেশি পেত এবং ওদের তো একেক সময় একেক কথা বলে। অর্থাৎ তাদের একটা আচরণের ধারাবাহিকতার একটা ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয়েছে। সুতরাং আ আ ইস আমরা তো চেষ্টা করতে পারি। সবাই চেষ্টা করতে পারি। এখন ফলাফল তো রব্বুল আলামিনের হাতে। জি, অনেক 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 ধন্যবাদ। সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে গণভোটে হ্যাঁ নাকি না? যে জুলাই সনদের অনুযায়ী বাংলাদেশ চলবে কি চলবে না? এখন এটা নিয়ে যদিও বিএনপি অফিসিয়ালি কিছু বলে না, বাট তাদের দলীয় নেতাকর্মীরা বলে জুলাই সনদ যদি পাস হয়, হ্যাঁ যুক্ত হয়, তাহলে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাবে, বিজয় দিবস থাকবে না, মুক্তিযুদ্ধ থাকবে না, স্বাধীনতা দিবস থাকবে না, এরকম। তো আপনার কি মনে হয় যে আসলে এই যে জুলাই সনদ, এটার বিপক্ষে বিএনপি নেতাকর্মীরা যে গেল, এটা বিএনপির জন্য ভালো হলো নাকি খারাপ হলো? এবং পরবর্তী বাংলাদেশ কি আসলে এই জুলাই সনদ অনুযায়ী চলা উচিত কিনা, এই ২৪ পরবর্তী বাংলাদেশ? আমি খুব কষ্ট পেয়েছি কি জানেন? যে এই গণভোটটা সবার আগে হওয়া উচিত ছিল। তারপরে জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল। এবং বিএনপির পীড়াপিড়ির কারণেই এই আপনার এই একই দিনে গণভোট এবং নির্বাচন হয়েছে এবং একটা সংশয় দেখা গেছে যে আমাদের ভোট নেওয়ার যে ক্যাপাসিটি, সেটাতে ১২ কোটির উপরে ভোটারের ভোট নেয়া একদিনে সম্ভব হবে কিনা? এটা সন্দেহ অলরেডি দেখা গেছে। আপনি
উম, কারণ আগে তো একটা ভোট দিত একটা মার্কায়, এখন তাকে দুটা ভোট দিতে হবে। সুতরাং সময় তো তাহলে ডবল সময় লাগছে। সুতরাং সেটা সম্ভব হবে কিনা এটা অলরেডি দেখা গেছে। আর জুলাই সনদের ব্যাপারে আহ, বিভিন্ন সময়ে বিএনপির তরফ থেকে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে, একবার হ্যাঁ একবার না, একবার না একবার হ্যাঁ। তবে সর্বশেষ আমি রাত্রে যে দেখলাম, বোধহয় ওরা বলছে যে না, বিএনপি তারা জুলাই সনদের পক্ষে হ্যার জন্য প্রচার করছে। এখন কতটুকু মনের কথা আর কোনটুকু মুখের কথা সেটা বলা যাবে না। আর এটা পরবর্তীতে পরিবর্তিত হবে কিনা সেটাও আমি বলতে পারছি না, কারণ তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলছে এবং সেগুলোর অনেক ভিডিও অডিও বিভিন্ন জায়গায় গেছে, এবং আমার ব্যক্তিগত বিশ্বাস এই কথাগুলো কিন্তু বিএনপির জন্য খুব একটা ভালো হচ্ছে না। ভোটের মাঠে এটা তাদের পক্ষে যাচ্ছে না। তো আমি আশা করি যে বিএনপি এই জিনিসটা মূল্যায়ন করবেন, কারণ সময় খুব কম। আর আহ, যেভাবেই হোক ভোটটা, এই জুলাই সনদ না হওয়া মানে এই ছেলেগুলোর জীবনটা কেন বৃথা দিল বলে কি? এটা কাউকে ক্ষমতায় বসানোর জন্যে? তো এটা আমার শুনলে আমার একটু গা শিউরে ওঠে ভাই, যে এই ছেলেগুলো এইভাবে কোনো কিছু হিসাব না করে গুলির সামনে দাঁড়ায় গেল, ১৪০০ লোক মারা গেল, যেটা জাতিসংঘের রিপোর্টে আসছে, আর কত হাজার ২০,০০০ পঙ্গু হলো। আর পঙ্গু হলো, এবং তারা কেউ কেউ তো আজীবন। আমি অনেকগুলো হাসপাতালে দেখেছি তাদের চোখ নাই ভাই, কারো হাত নাই। সো এত ত্যাগের বিনিময়ে যদি এটা অর্জন হয়, তো এটা খুব কষ্টের বিষয়। আরেকটা আমার কষ্ট লাগে যে আমাদের বয়োবৃদ্ধ রাজনীতিবিদগণ ওনারা অবসর নিতে জানেন না, ওনাদের কাছে অবসর নেই, ওনারা চলতে পারছেন না, এই কি বলে হুইল চেয়ারে যাচ্ছেন, কিন্তু তাদের দায়িত্ববোধের কাছে আমার প্রশ্ন, যে যে মানুষটা সুষ্ঠুভাবে বসতে পারছে না, দাঁড়াতে পারছেন না, শারীরিক অসুস্থতার কারণে চিন্তা করতে পারছেন না, আপনার বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে পড়ে যাচ্ছেন মাটিতে, তাকে আবার উঠায় তুলতে হয়, তবুও উনি রাজনীতি ছাড়ছেন না। এবং এই একটা কারণে আপনি দেখবেন যে নতুন রাজনীতিবিদদেরকে আমরা পাচ্ছি না। ভাগ্য ভালো এই ছেলেগুলো মানে গুলি নিজের বুকে বরণ করে নিয়েছিল বলেই এই পরিবর্তনটা হয়েছে। কিন্তু এই যে বয়স্ক লোকগুলো যে আচরণগুলো করছে, এটা সমাজের জন্য, দেশের জন্য, কারোর জন্য ভালো হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর একটা ছোট্ট কথা আমি যোগ করছি, আমাদের আহ, আ- আহ, তরুণ সমাজ, যেটার ভোটের সংখ্যা মোর দ্যান 33%, আমার কাছে হিসাবে আরো বেশি। কারণ ২০০১ হচ্ছে সর্বশেষ সুষ্ঠু নির্বাচন হয়েছে, পার্টিসিপেটরি নির্বাচন হয়েছে। তো তার এই ২৫ বছরে সেই হিসাবে ধরলে, অর্থাৎ যার বয়স ওই সময় ১৭ বছর ছিল, ভোট দিতে পারে না ২০০১-এ, তাহলে ১৭ আর এই ২৫ যোগ করেন, মানে ৪২ বছর বয়স অবধি তারা লোকজন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে নাই, মানে অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ ভোট দিতে পারে নাই। সুতরাং এই সংখ্যা আরো বেশি হবে। সুতরাং ওই যে ১৭% আপনার বললেন যে যে তারা সিদ্ধান্তহীন। সিদ্ধান্ত, এই সিদ্ধান্তহীনতাটা আমার কাছে একটা বিরাট প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস। এবং সেটাতে রাজনৈতিক দলগুলো লিডিং আপ টু দি ইলেকশন কি ধরনের আচরণ করে, কথাবার্তার কতটুকু লাগাম টানতে পারে, তার উপরে ভিত্তি করে হয়তো ডিসিশন আসতে পারে। তো আমি খুব কষ্ট পাবো যদি জুলাই ২৪-এর অবদানকে কোনোভাবেই অস্বীকার করা হয়। এই ছেলেগুলোর অকাতরে প্রাণ দেওয়াকে যারা হালকাভাবে নেয়, যারা এটাকে স্বীকার করতে চায় না, বয়স্ক রাজনীতিবিদরা, আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি, অনুরোধ করছি, দয়া করে দেশের প্রতি একটু সুবিচার করার চেষ্টা করেন। ওই মৃত আত্মাদের শান্তির জন্য আপনাদের আরো বিবেচনা প্রসূত আচরণ এবং কথাবার্তা আমরা কামনা করছি। জি, অনেক অনেক ধন্যবাদ মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান অবসরপ্রাপ্ত। আমার মনে হয় যে এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের জনগণই আসলে সিদ্ধান্ত নিবে, আসলে তারা জুলাই সনদকে গ্রহণ করবে নাকি প্রত্যাখ্যান করবে, তারা বিএনপিকে জয় যুক্ত করবে নাকি জামাতকে করবে, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে জনগণের সিদ্ধান্তটা শেষ কথা। আমরা
শান্তি চাই এবং একটি স্থিতিশীল সরকার চাই, যারা দেশের উন্নয়ন করতে পারে এবং জনগণকে শান্তি এবং নিরাপত্তা দিতে পারে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমাকে ডাকার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফিজ।